আলাইকুম। এখন আমরা দেখব এসএসসি রসায়নের পদার্থের গঠন সম্পর্কে, যার প্রথম পার্ট রয়েছে মৌলিক ও যৌগিক পদার্থ। এখন মৌলিক পদার্থটা কি? এর ভিতরে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা জিনিস হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এর সংজ্ঞা দেখি, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন আমরা যদি গোল্ডকে ভাঙি, একটা যদি সোনাকে ভাঙা হয় তাহলে শুধুমাত্র ওর ভিতরে সোনাই থাকবে। যতবারই ভাঙবে একটা খণ্ডকে, সব খণ্ডই কি থাকবে? সোনা থাকবে। তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, আমরা যদি একটা লোহাকে ভাঙি, যতবারই ভাঙি না কোনো একটা লোহার খণ্ড থেকে খুব ছোট ছোট অংশ করে ভাগ করি, তাও শুধুমাত্র লোহাই পাবো। তাহলে এটাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কোনগুলো হবে? যে সকল পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলবো মৌলিক পদার্থ। এরপর দেখি আজ পর্যন্ত এই পাঠের ভিতরে যে টিকগুলো রয়েছে, আজ পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলিক সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌলিক পদার্থ আজ পর্যন্ত আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। আর আমাদের মানুষের যে শরীর, এই শরীরে মোট 26 ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। মানুষের শরীরে মোট 26 ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। আচ্ছা, এরপর রয়েছে যৌগিক পদার্থ। তাহলে সংজ্ঞা দেখি যৌগিক পদার্থ, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য পদার্থও পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো যৌগিক পদার্থ। যেমন আমি যদি একটা যৌগিক পদার্থের উদাহরণ দিলাম, আছে পানি, H2O বইতে যেটা রয়েছে। যদি আমরা পানিকে ভাঙি তাহলে এই জায়গায় দুটো মৌলিক পদার্থ পাবো। যদি পানিকে ভাঙা হয় তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একটা নতুন ধর্মাবলম্বী একটা যৌগের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে পানি। হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, যেটা প্রকৃতিতে অক্সিজেন গ্যাস হিসেবে পাওয়া যায়, হাইড্রোজেনের গ্যাস হিসেবে পাওয়া যায়। এই দুটো এরা স্বাভাবিক অবস্থায় গ্যাস থাকে, কিন্তু যখন দুটো মিলে পানি গঠন করে তখন এরা থাকে স্বাভাবিক অবস্থায় তরল অবস্থায় থাকে, স্বাভাবিক তাপমাত্রায়। তাই এদের ভৌত গঠনের পরিবর্তন হয়, তারপর রাসায়নিক গঠনের পরিবর্তন হয়। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো, যখন পঞ্চম অধ্যায়ে যাবো তখন। এখন তাহলে আমরা দেখলাম যৌগিক পদার্থ কোনগুলো, যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। যেরকম আমরা যদি এই যৌগিক পদার্থটা যদি ভাঙি, এই যে হাইড্রোজেন আর এই পানিকে, তাহলে আমরা পাই আসছে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন। দুটো হাইড্রোজেন পাবো আর একটা অক্সিজেন পাবো। তাহলে পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ, যারা ভাঙলে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু পাওয়া যায়। অর্থাৎ পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত পাওয়া যায়, দুটো হাইড্রোজেন 2:1 আর একটা হাইড্রোজেন 1, তাহলে এদের অনুপাত আছে 2:1। এরপর দেখি এরপরের পার্ট 3.2 পরমাণু ও অণু। 3.2 তে রয়েছে পরমাণু ও অণু। তাহলে এখন আমরা দেখি পরমাণু কাকে বলে আর অণু কাকে বলে। আচ্ছা, তাহলে পরমাণুটা যদি আমি দেখি, পরমাণু হচ্ছে কোনো পদার্থের একেবারে ক্ষুদ্র অংশকে আমরা পরমাণু বলবো। যেরকম আমি যদি এখন একটা ধাতব খণ্ড সোডিয়াম ধরলাম, একটা ধাতব খণ্ড মনে করলাম, আমি একটা সোডিয়াম একটা ধাতব খণ্ড নিলাম। এই সোডিয়ামটা যদি আমি ভাঙি, একেবারে সব থেকে ছোট যে অংশ পাবো সেটা হচ্ছে সোডিয়াম। এর ভাঙলেই শুধু সোডিয়ামই পাওয়া যাবে। এরকম অবস্থায় যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক এর নির্দিষ্ট একটা রাসায়নিক ধর্ম আছে, যেখানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সব সমান আছে, তাহলে তাকে আমরা বলবো আছে পরমাণু। অর্থাৎ আমি যদি এই জায়গায় অক্সিজেন বললাম, অক্সিজেনের একটা একেবারে সর্বনিম্ন ভাঙলে যে একটা মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যাবে, সেই অবস্থাকে আমরা কি বলবো? পরমাণু। তাহলে এই যে পরমাণুটাকে আমরা যদি সংজ্ঞা বলি, তাহলে বলতে পারি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যেটা রাসায়নিক বিক্রিয়া বা বন্ধনে অংশগ্রহণ করে। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা। তাহলে যখন কোনো রাসায়নিক পদার্থ ঘটে, তখন বিক্রিয়া ঘটে, তখন সেটা বন্ধনে অংশগ্রহণ করে আছে পরমাণু। তাহলে একটা মৌলিক পদার্থ আমি বললাম, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যেরকম আমি মনে করলাম অক্সিজেনটা যদি ভাঙি, তাহলে আমরা দুটো অক্সিজেন পাই, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। এই যে একটা অক্সিজেন, এই অক্সিজেনটা আর ভাঙা যায় না। আর তাহলে কোনো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, এই একটা মৌলিক পদার্থ ছিল অক্সিজেন, এর ক্ষুদ্রতম অংশটা হচ্ছে পরমাণু, যেটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে অক্সিজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে অক্সিজেন গ্যাস উৎপন্ন করেছে। এটা একটা মৌলিক পদার্থ, কিন্তু এটা হচ্ছে পরমাণু, আর এটা হচ্ছে অক্সিজেনের অণু। এটা অক্সিজেনের অণু আর এটা হচ্ছে পরমাণু। আচ্ছা, অণু কি? অণু মৌলিক পদার্থেরও অণু হচ্ছে দুই বা ততোধিক মৌল যখন যুক্ত হয়ে একটা
এটা হতে পারে নতুন একটা নতুন মৌলিক পদার্থের অণু হতে পারে, যৌগিক পদার্থের অণু হতে পারে, মানে দুই বা ততোধিক এইরকম মৌলিক পরমাণু যুক্ত হয়ে যা গঠন হয় তাই হবে অণু। এখন অণু দুই প্রকার, একটা আছে মৌলিক অণু আর একটা আছে যৌগিক অণু। অর্থাৎ মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু, আর যৌগিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় যৌগিক অণু। মৌলিক পদার্থের পরমাণুর মধ্যে রয়েছে অক্সিজেন, এখন আর নাইট্রোজেন গ্যাস আমি লিখেছি এখানে। অক্সিজেন, দুটো অক্সিজেন মিলে একটা পরমাণু এটা যেহেতু মৌলিক পদার্থ, এটা যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে। কারণ অক্সিজেনটা যতই ভাঙি আমি অক্সিজেন ছাড়া আর কিছুই পাবো না, এই জন্য এটা মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থের দুটো মিলে একটা অক্সিজেন গ্যাস হয়েছে, তাই এটা হচ্ছে মৌলিক অণু। যৌগিক অণু কোনগুলো? যৌগিক অণু আমি এই জায়গায় উদাহরণ লিখেছি কার্বন ডাইঅক্সাইড আর সোডিয়াম ক্লোরাইড। কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে কার্বন পাই আর দুটো অক্সিজেন পাই। তাহলে এই কার্বন আর এই যে দুটো অক্সিজেন এরা মিলে কার্বন ডাইঅক্সাইড গঠন করেছে। এখন আমি এদের আকৃতি দেখাচ্ছি না, অনেক কিছু দেখাচ্ছি না। তাহলে এখানে এগুলোকে বললে আমরা যৌগিক পদার্থ। তাহলে আর যৌগিক অণু মানে কি? যখন এই দুটো মিলে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে এরকম একটা যৌগ, কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাস একসাথে থাকে, তাহলে এটা হচ্ছে যৌগিক অণু। যৌগিক অণু যেখানে কার্বন আছে একটা আর অক্সিজেন আছে দুটো পরমাণু। তাহলে এর সাথে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আছে একটা আর ক্লোরিন পরস্পর দুটো আছে, দুটো মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ গঠন করেছে সোডিয়াম ক্লোরাইড, এবং যেগুলো একসঙ্গেই থাকে একাই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, যেটা খাবার লবণ, তাহলে এটা হচ্ছে যৌগিক অণু। তাহলে মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু। আর যৌগিক পদার্থ এটা সোডিয়াম একটা ক্লোরিন, যেটা যদি ভাঙি তাহলে এটা যৌগিক পদার্থ। এর পরমাণু সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করেছে সেটা হচ্ছে যৌগিক অণু। তাহলে মৌলিক অণু যৌগিক অণু বুঝলাম। এরপর রয়েছে মৌলের প্রতীক। এরপর রয়েছে 3.3, অর্থাৎ 3 নম্বর পার্টে আমাদের রয়েছে মৌলের প্রতীক। মৌলের প্রতীকটা কি? মৌলের প্রতীক হচ্ছে এই আমাদের প্রদর্শনীতে যে আমরা দেখলাম যে আমরা যে আজ পর্যন্ত আবিষ্কৃত মৌল দেখেছি 118টা, এগুলো আলাদা আলাদাভাবে চেনার জন্য আমরা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে প্রতীক। এখন এবারে এই মৌলের প্রতীককে হিসাব করার জন্য মোট 3টে পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর। কোন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে তার প্রতীক হিসেবে গণ্য করা হয়। যেরকম হাইড্রোজেন এর এইচ, সেটা আছে ইংরেজি নামের প্রথম অক্ষর, তাই হাইড্রোজেনের প্রতীক আছে এইচ। অক্সিজেন এর ইংরেজি নামের প্রথম অক্ষর আছে ও, তাই একে অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রতীক। নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি নামের প্রথম অক্ষর। 2 নম্বর আছে ইংরেজি এর প্রথম দুইটি অক্ষর, যখন দুই বা ততোধিক যখন একটা করে অক্ষর নিলে দুটো পরমাণুর প্রথম অক্ষর একই হয়ে যায় তখন আমরা কি করি? এই দুটো অক্ষর নিই, তার ভিতরে প্রথমটা থাকবে বড় হাতের ইংরেজি অক্ষর এবং তারপরে থেকে দ্বিতীয়টা হবে ছোট হাতের ইংরেজি অক্ষর। যেরকম আমি যদি কোবার্টের কথা যাইছি, এর সাথে যদি আমি কার্বন চিন্তা করি, তাহলে এওসি এরও প্রথম অক্ষর সি, এরও প্রথম অক্ষর সি, এটা কোবার্ট আর এটা কার্বন। তাহলে এদের দুইজনে যদি আমি এটা সি দিই তাহলে আমরা বুঝতে পারবো না, এই সুবিধার্থে কোবার্টকে সিও দ্বারা প্রকাশ করা হয়, যেটা প্রথম অক্ষর বড় হাতের, পরেরটা ছোট হাতের। নিকেল এর ক্ষেত্রে আমরা নাইট্রোজেন এন যদি দিতাম তাহলে একই হইতো, এই জন্য এই জায়গায় এনআই দেওয়া হয়েছে। ক্রোমিয়াম একে যদি ক্লোরিন কিংবা একে যদি কার্বন বলতাম তাহলে সেই ক্ষেত্রেও এরকম হইতো, এই জন্যই এই ক্ষেত্রে দুটো বা ততোধিক মৌল ব্যবহার করা হয়, অক্ষর ব্যবহার করা হয়েছে ইংরেজির। এরপরে আরও কিছু মৌল আছে যেগুলোকে ল্যাটিন নাম ব্যবহার করা হয়। ল্যাটিন নামের প্রথম অক্ষরকে প্রথম দুটো অক্ষর কিংবা প্রথম অক্ষর যেটা উচ্চারণের যতটা, মানে যদি একটার সাথে আর একটা উচ্চারণ হয় তখন দুটো একসাথে ধরা হয়। যেমন ল্যাটিন নাম রয়েছে ন্যাট্রিয়ামের এন এ থেকে আছে সোডিয়াম, যাকে আমরা বলি ইংরেজিতে সোডিয়াম মৌল হিসেবে। কপ্রুম ল্যাটিন নাম, যাকে আমরা সিইউ দ্বারা প্রকাশ করা হয়, যাকে আমরা কপার বলি। পটাশিয়াম, যাকে আমরা ক্যালিয়াম, এর ল্যাটিন নাম, একে আমরা পটাশিয়াম বলি। এসবি এর আমরা অ্যান্টিমনি বলি। তারপর আছে গোল্ড, অর্থাৎ এইউ, যাকে আমরা অ্যাওলাম বলি, যার ল্যাটিন নাম, একে আমরা গোল্ড বলি। আর আর্জেন্টিনাম, যাকে আছে এজি বলি। এরকম আরও কিছু আছে তোমাদের বইতে, আমি সবগুলো লিখিনি। এরপরে 3.4 আছে সংকেত হচ্ছে কোনো সংকেত বলতে সাধারণত কোনো যৌগের ক্ষেত্রে বোঝায় অথবা কোনো পরমাণুর ক্ষেত্রে বোঝায়। এদের এই আমাদের বইতে কিছু সংকেত আছে, যার মধ্যে রয়েছে অণুর নাম, যেগুলো অণুর নাম রয়েছে এই, আর সংকেতের নাম আছে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় যেগুলো, সেগুলো এই। নাইট্রোজেনকে N2 দ্বারা প্রকাশ করা হয়। অ্যামোনিয়ামকে NH3, নিচে 3। এই সংকেত সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায় আর পঞ্চম অধ্যায় ভালোভাবে জানবো। এরপর রয়েছে ক্লোরিন আছে Cl লিখে নিচে 2 ব্যবহার করা হয়, যেটা ক্লোরিন গ্যাস বোঝায়। সালফিউরিক অ্যাসিড H2SO4, এগুলো আছে সাংকেতিক চিহ্ন, আর এগুলো আছে অণুর নাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে HCl দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের 1, 2, 3 নম্বর পাঠে এতটুকুই ছিল আলোচনা। এর
পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টগুলো আলোচনা করছি।